ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আগের ভিডিওতে আমি কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ অঞ্চল কিভাবে সৃষ্টি হয় এবং নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে আইটিসিজেড অঞ্চল কেন বলা হয়, কিভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে, হ্যাডেলি কোষ কি, এই সমস্ত জিনিস আমি আগের ভিডিওতে বলেছি। আজকে তার পরবর্তী নেক্সট পার্ট সম্পর্কে আমরা আলোচনা করব। তো আগের দিন আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে প্রত্যায়ন বায়ু। প্রত্যায়ন বায়ু বিষয়টা কি, এটা খুব মন দিয়ে শোনো। প্রথমেই একটা আমি ক্লিয়ার কনসেপ্ট বলে দিই, প্রত্যায়ন বায়ু আর পশ্চিমা বায়ু দুটো কিন্তু জিনিস আলাদা। অনেক বইয়ে দেখেছি বা অনেক স্যারও বলে থাকেন যে প্রত্যায়ন বায়ু পশ্চিমা বায়ু একই জিনিস, যে পশ্চিমা বায়ু যখন ফিরে আসছে তখন তাকে বলা হয় প্রত্যায়ন বায়ু। না, ভুল এটা। আয়ন বায়ু এবং প্রত্যায়ন বায়ুর সঙ্গে মিল রয়েছে। আয়ন বায়ু জিনিসটা কি দেখো, আমি আগের দিনও বলেছি, কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ অঞ্চল, এটা মকরীয় উচ্চচাপ অঞ্চল, কর্কটীয় উচ্চচাপ অঞ্চল। যে বাতাস কি হয়, নিরক্ষীয় অঞ্চল থেকে সারা বছর প্রবাহিত হয়। সারা বছর যখন প্রবাহিত হলো, নিরক্ষীয় অঞ্চলে যখনই এই বাতাসটা এলো, তখনই কি হয়, বাতাসটা উত্তপ্ত হয়। এখানে উত্তপ্ত হওয়ার জন্য আস্তে আস্তে ওঠে উপর দিকে উঠে আবার কি হয়, কর্কটীয় অঞ্চলে এবং এটা মকরীয় অঞ্চলে নামে। একটা চক্রাকার আবর্তন হচ্ছে। তো এই যে বাতাসটা এখান থেকে এলো এবং উঠলো, উঠে যে বাতাসটা নিরক্ষীয় অঞ্চল থেকে আবার কর্কটীয় অঞ্চলের দিকে গেল বা এদিকে মকরীয় অঞ্চলের দিকে এলো, এই ফিরে একেই বলা হয় হচ্ছে তোমার কি বায়ু, প্রত্যায়ন বায়ু। তাহলে প্রত্যায়ন কাকে বলে, নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে কর্কটীয় বা মকরীয় উচ্চচাপ বলয় পর্যন্ত যে বাতাস প্রবাহিত হয় তাকে বলা হয় হচ্ছে প্রত্যায়ন বায়ু। আয়ন বায়ু কাকে বলে, কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে যে বাতাস সারা বছর নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় হচ্ছে আয়ন বায়ু। বুঝাতে পারলাম প্রত্যায়ন বায়ু জিনিসটা কি? বেশ। এরপর আজকে তার পরবর্তী সম্পর্কে আমরা জানবো যে নিরক্ষীয়, এই যে এর পরবর্তী বেল্ট কি হয় বা পরবর্তী বায়ুচাপ বলয়টা কি, সেটা হচ্ছে মেরুবৃত্ত প্রদেশীয় মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চল। আর তার নিচেরটা কি, এটা কি অঞ্চল, এখানে হচ্ছে হাই প্রেসার সৃষ্টি হয়, এটা হচ্ছে পোলার এরিয়া। মেরুদেশীয় উচ্চচাপ অঞ্চল, ঠিক আছে? এটা হয় মেরুদেশীয় উচ্চচাপ অঞ্চল, মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চল আর মেরুদেশীয় উচ্চচাপ অঞ্চল। এই দুটো আবার সম্পর্কটা দেখো। প্রথমে এখানে শুরু করি। মেরু, আমি ওপর দিক দেখাচ্ছি, ঠিক আছে? যেহেতু নিচেতে লিখে দিয়েছি সেহেতু আমি ওপর দিকটা ফাঁকা রেখেছি একদিক, কারণ কি দুটো গোলার্ধেই সেম চাপ বলে লক্ষ্য করা যায়, তার জন্য আমি ওপর দিকটা আর লিখলাম না, ওখানে অনেক কথা আরো লিখতে হবে, ঠিক আছে? তো এইখানে যখন এই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চল এবং মেরুদেশীয়, অর্থাৎ এই অঞ্চলটা যে হাই প্রেসার সৃষ্টি হয়েছে, এই হাই প্রেসার সৃষ্টি হওয়ার কারণ কি, এখানে এখানে হচ্ছে অত্যন্ত 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষাংশ, মানে বুঝতে পারছো 6 মাস দিন থাকে, 6 মাস রাত থাকে। হুম। তো কি হয় এই সময়, এখানে কি হয়, এখানে অত্যন্ত ঠান্ডা, সেহেতু বাতাস এখানে গরম হওয়ার কোনো সুযোগই নেই। তার জন্য এখানে কি হয়, উচ্চচাপের সৃষ্টি হয় বা হাই প্রেসার এরিয়ার সৃষ্টি হয়। এই উচ্চচাপ সৃষ্টি হওয়ার জন্য তুলনামূলক ভাবে কি হয়, এবার কি হয়, এটা হাই প্রেসার সৃষ্টি হয়ে আছে, এর জন্য এটা হাই প্রেসার সৃষ্টি হয়ে গেল। তো তুলনামূলক এই অঞ্চলটা কি হয়, একটু উষ্ণ হয়, ঠিক আছে? মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলটা তুলনামূলকভাবে একটু উষ্ণ হয়। 6 মাস রাত 6 মাস দিন তো এখানে থাকে না, এখানে তোমার উত্তরায়ণ দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে এর দিনেরও এখানে হয়তো দেখা যাবে তোমার 8 মাস দিন, 2 মাস রাত, এমনি অক্ষাংশ অনুসারে দিন চেঞ্জ হয়, ঠিক আছে? তো এই যে এখানে যে লো প্রেসার এরিয়াটা সৃষ্টি হয়েছে, এটা কি হয়, এই যে নিরক্ষীয় কর্কটীয় মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে এখানে তো শুধু এখানে নিরক্ষীয় অঞ্চলের দিকে আয়ন বায়ু চলে গেল, গল্প শেষ, তা তো নয়। এখান থেকে কি হয়, এখান থেকে বাতাসটা কিছুটা কর্কটীয় অঞ্চল থেকে, বলেছিলাম কি উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস কি হয়, ছিটকে যায়, বলেছিলাম এটা আগের ভিডিওতে, দেখো মনে করে বলেছিলাম। সেহেতু কি হয়, এখান থেকে বাতাস এই নিম্নচাপ অঞ্চলের দিকে ভূপৃষ্ঠের সমান্তরালে বইতে থাকে, ভূপৃষ্ঠের সমান্তরালে বইতে থাকে। এই ভূপৃষ্ঠের সমান্তরালে বয়ে
এখানে লো প্রেসার, উষ্ণ হয় বাতাস, উষ্ণ হয়ে কি হয়, বাতাসটা ওপর দিকে ওঠে, ওপর দিকে উঠে বাম দিকে বাঁকে একটা বাতাস নিয়ে আবার কি হয়, এখানে যে কর্কটে উচ্চচাপ অঞ্চল রয়েছে সেই অঞ্চলে নেমে আসে। আবার বাতাসটা ভূপৃষ্ঠের সমান্তরাল প্রবাহিত হয়, আবার গরম হয়, আবার ওঠে, এইভাবে একটা সাইকেল চলে। একে বলা হয় হচ্ছে ফেরল কোষ। কি কোষ বললাম, ফেরল কোষ। ফেরল কোষ, হ্যাডলি কোষ, ফেরল কোষ আর হচ্ছে মেরু কোষ। বেশ, এখানে আমি আর লিখলাম না ফেরল কোষটা, ঠিক একইভাবে বলে দিচ্ছি আমি একবার। এখান থেকে বাতাসটা উঠলো হাই প্রেসার এরিয়া থেকে, সরি লো প্রেসার এরিয়া থেকে বাতাসটা উঠলো, বাতাসটা উঠে ওপর দিকে উঠলো, ওপর দিকে উঠে কর্কটীয় মকর উচ্চচাপ অঞ্চলের দিকে বাতাসটা নামলো, আবার ভূপৃষ্ঠের সমান্তরালে বইছে। ঠিক আছে, এইভাবে একটা চক্রাকারে কোষের সৃষ্টি হচ্ছে। এটাকে বলা হয় হচ্ছে তোমার ফেরল কোষ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তীর চিহ্নগুলো হচ্ছে না। বেশ, এইবার কি হয়, এইবার এটা হলো ফেরল কোষ। মেরু কোষ বিষয়টা কি, মেরু কোষ বিষয়টা হচ্ছে লো প্রেসার এরিয়া এটা হয়ে আছে, এখানে বাতাস আবার উঠবে, এখানে বাতাস ওঠে, গোটা এরিয়া জুড়ে কিন্তু বাতাসটা উঠছে। এখানে লো প্রেসার এরিয়া মানে আমি যে চওড়া মতন যে জায়গাটা দেখিয়েছি 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি, 10 ডিগ্রির যে ব্যবধানটা, 10 ডিগ্রি অক্ষাংশের যে গ্যাপটা, টোটাল এরিয়া থেকে বাতাস উঠছে উপর দিকে। এমন নয় কিন্তু যে এখানে একটা বাতাস উঠে গেল মাঝখানটা ফাঁকা, এমন নয়। আমি এটা জাস্ট আঁকার জন্য, সব আঁকা সম্ভব নয়, এই জন্য আমি এটা করেছি। তো এখানে বাতাসটা প্রবাহিত হয়, বাঁ দিকে বেঁকে গেল। বাঁ দিকে বেঁকে কি হয়, যেহেতু পোলার এরিয়া, হাই প্রেসার এরিয়া, সেই উচ্চচাপ অঞ্চলে বাতাসটা উপর থেকে নামে আবার কি হয়, ভূপৃষ্ঠের সমান্তরালে আবার এই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এই কোষটাকে বলা হয় তোমার মেরু কোষ। কি বলা হয়, মেরু কোষ। হ্যাডলি কোষ, ফেরল কোষ এবং মেরু কোষ। ক্লিয়ার হলো এবারে তিনটে কোষ। এই তিনটেকে আরেকটা কথা আমি বলে রাখি এই প্রসঙ্গে, এই তিনটেকে একসঙ্গে বলা হয় হচ্ছে ত্রিকোষীয় তত্ত্ব। বিজ্ঞানী পলম্যান, বিজ্ঞানী রসবি এবং নিউটন, এই তিনটে তত্ত্বের একসঙ্গে, এই তিনজনা বিভিন্ন আলাদা আলাদা সালে এই তিনটে তত্ত্বের ত্রিকোষীয় মডেল সম্পর্কে হচ্ছে ব্যাখ্যা দেন। এই হচ্ছে টোটাল তোমার ত্রিকোষীয় মডেল, ফেরল কোষ, মেরু কোষ এবং হ্যাডলি কোষ। আরেকটা কি হয়, এই যে বাতাসটা বললাম, এটা হাই প্রেসার এরিয়া থেকে বাতাসটা আসছে, তাহলে বুঝতে পারছো এখানে কোরিওলিস বলটা কাজ করছে কেমন। বাতাস কিন্তু সোজা প্রবাহের কথা ছিল কিন্তু ডান দিকে বেঁকে, এদিকে দেখো বাতাস সোজা প্রবাহের কথা ছিল কিন্তু ডান দিকে বেঁকে, এদিকেও তাই বাতাস সোজা প্রবাহের কথা ছিল কিন্তু ডান দিকে বেঁকে, দক্ষিণ গর্তে বাতাস সোজা প্রবাহের কথা ছিল কিন্তু বাঁ দিকে বেঁকে, এখানেও তাই বাঁ দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে, এখানেও তাই, এখানে হচ্ছে বাতাস বাঁ দিকে বেঁকে, বাঁ দিকে বেঁকে, বাঁ দিকে বেঁকে। এই হলো টোটাল পৃথিবীর চাপ বলয়। কিভাবে কর্কটীয় উচ্চচাপ অঞ্চল, টোটাল পৃথিবীতে 7খানা চাপ বলয় রয়েছে। মেরুবৃত্ত প্রদেশীয় উচ্চচাপ, নিম্নচাপ অঞ্চল, মেরুদেশীয় উচ্চচাপ অঞ্চল। আমি উপর দিকে আর লিখলাম না যেহেতু দুটোই সেম বলে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আর কিছু কথা বলে রাখি। পশ্চিম বায়ু, দক্ষিণ গোলার্ধে হচ্ছে জলভাগ বেশি থাকার জন্য দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবাহের গতিবেগ হচ্ছে সব থেকে বেশি হয়। যেমন ধরো 40 ডিগ্রি অক্ষাংশ বরাবর, কার দখল এটা, 40 ডিগ্রি অক্ষাংশ বরাবর 40 থেকে 35 থেকে 60, কে আছে এখানে, পশ্চিমা বায়ু আছে। পশ্চিমা বায়ু মানে কি, সারা বছর পশ্চিম দিক থেকে যে বাতাস প্রবাহিত হয়। দেখো এটা পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে, এটা ওয়েস্ট মানে পশ্চিম দিক থেকে কি প্রপার পশ্চিম দিক, পশ্চিম দিক নয়, ঠিক দক্ষিণ পশ্চিম বলতে গেলে। হ্যাঁ, তো আমরা এটাকে মানে পশ্চিম ধরে থাকি, কিন্তু এটা প্রপার তো পশ্চিম দিক নয়, দক্ষিণ পশ্চিম বলতে গেলে, অ্যাকুরেটলি বলতে চাও দক্ষিণ পশ্চিম। তো এই যে পশ্চিম দিক থেকে যে বাতাসটা প্রবাহিত হচ্ছে, যেহেতু জলভাগের পরিমাণ দক্ষিণ গোলার্ধে বেশি, সেই জন্য এখানে কি হয়, 40 ডিগ্রি অক্ষাংশ বরাবর বাতাস কি হয়, ক্রোধান্নত মানে রাগীর মতো, রাগ মানে ঠিক মতো বাতাসে রাগ হয়ে রয়েছে,
রেগে রেগে প্রবাহিত হচ্ছে, গর্জন প্রবাহিত হয়, গর্জন শিলা 40 এর জন্য বলা হয়েছে 40 অক্ষাংশ বরাবর। 50 অক্ষাংশ বরাবর বলা হচ্ছে ক্রোধামত্ত 50। 60 অক্ষাংশ বরাবর বলা হয় হচ্ছে তীক্ষ্ণ চিৎকারকারী 60। এত জোরে জোরে মানে বাতাস প্রবাহিত হয়, এত আওয়াজ বাতাসের, ঠিক আছে, ঠিক মনে হয় যেন চিৎকার করছে বাতাস। এই হলো তোমার 3টে পশ্চিমা বায়ু। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমার ওটা বললাম 40, 50, 60 বলে দিলাম। আচ্ছা, অশ্ব অক্ষাংশটা বলে রাখি। 30 থেকে 35 অক্ষাংশ বরাবর কি হয়, 30 থেকে 35 কি হয়, এই যে এই এরিয়াটা 30 থেকে 35 মানে কর্কটীয় অঞ্চলের এরিয়াটা। 30 থেকে 35 অঞ্চল বরাবর, এই 30 থেকে 35 মানে 25 আর 35 এর মাঝখানে ধরো এরকম কোনো জায়গা হচ্ছে 30°। তো এই 30° অক্ষাংশ বরাবর বাতাস কি হয়, এখানকার বাতাস কি হয়, শুধু তো উপর থেকে নিচের দিকে নামছে। যেমন নিরক্ষীয় অঞ্চলে বাতাস নিচের দিক থেকে উপর দিকে হচ্ছে, ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ুপ্রবাহ নেই, তেমনি কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে তো বাতাস উপর থেকে নিচের দিকে নামছে, যার কারণে ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ুপ্রবাহ হয় না। সেই জন্য এখানে, এবার তখনকার দিনে কি হতো, পালতোলা জাহাজ ছিল। এই অঞ্চলে যেহেতু ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ুপ্রবাহ হয় না, যখন জাহাজগুলো কি হয় যেত এই অঞ্চলের উপর দিয়ে, জাহাজ একদম স্লো হয়ে যেত। জাহাজে যে সমস্ত অশ্বগুলো থাকতো, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, যে সমস্ত ঘোড়াগুলো থাকতো জাহাজে ভার লাঘব করার জন্য, বা জাহাজে যে পরিমাণ খাদ্য মজুদ আছে তা সেটা যেন শেষ না হয়, তার জন্য কি হয়, প্রাচীনকালে এই ঘোড়াগুলোকে ফেলে দেওয়া হতো জাহাজ থেকে, এই অক্ষাংশ বরাবর ফেলে দেওয়া হতো। জাহাজ একদম স্লো, জাহাজের যারা শ্রমিক রয়েছে তারা দাঁড় টেনে টেনে জাহাজকে এগোচ্ছে, তাতে তাদের খুব পরিশ্রম হচ্ছে, হয়তো উপযুক্ত খাবার তাদের হবে না। সেই জন্য এই 30 থেকে 35 ডিগ্রি অক্ষাংশকে, 30 থেকে 35 ডিগ্রি অক্ষাংশকে কি বলা হয়, অশ্ব অক্ষাংশ। এখানে প্রাচীনকালে যে সমস্ত বণিকরা আমাদের এই সমস্ত উত্তর গোলার্ধে বাণিজ্য করতে আসতো, সেই কারণে এখানকার যে সমস্ত তারা যে ঘোড়াগুলো আনতো, এই অক্ষাংশ বরাবর সেই ঘোড়াগুলোকে সমুদ্রে ফেলে দেওয়া হতো এবং ঘোড়াগুলো মারা যেত। একেই বলা হয় হচ্ছে অশ্ব অক্ষাংশ, সমস্ত অশ্বগুলোকে ফেলে দেওয়ার জন্য। এবং বাতাস এখানে যে প্রথমে বললাম যে উচ্চচাপ অঞ্চল হওয়ার জন্য বাতাস উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়, সেজন্য ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো রকম বায়ু প্রবাহ হয় না। এই গেল হচ্ছে টোটাল আমার পৃথিবীর যে চাপ বলয়, প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি একদম আমি বলে দিয়েছি। আমার মনে হয় না, আশা করি তোমাদের প্রত্যেকের বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো, ভিডিওটা আবার একবার স্লোতে দেখো, আমি হয়তো একটু ফাস্ট বলেছি, তোমরা একটু স্পিডটাকে কম করে দেখতে পারো। ধন্যবাদ।